আফতাব বেশ খুশি হয়েছেন। ফারহাকে তিনি মেয়ের মতোই ভালোবাসেন। সে তার ছেলের বউ হলে তার কাছে ব্যাপারটা মন্দ হবে না। তিনি এগিয়ে এসে বড় ভাইয়ের সাথে কোলাকুলি করেন। আফজালও অনেক বেশি খুশি। মেয়েকে বিদায় দিতে হবে না আর। মেয়ে তার কাছেই থাকবে সর্বদা। ফারজানা, তাসফিয়া, ফারনাস, আহিয়া সকলেই খুশি। তারা হৈ হৈ করে আনন্দ প্রকাশ করছে, কিন্তু আয়াস খুশি হতে পারছে না। ফারহা তার নিজের আদরের ছোট বোন, আহরারও তার বড় ভাই। চাচাতো ভাই হলেও আপন ভাইয়ের চেয়ে কম নয়। সেই ভাইয়ের চোখে সে অন্য কারোর জন্য ভালোবাসা দেখেছে, তাই সে কিছুতেই খুশি হতে পারল না। ওদিকে দোতলার রেলিংয়ের কাছে দাঁড়ানো আহরার সবটাই শুনেছে। ভয়ঙ্কর রাগে তার চোখ মুখ লাল আকার ধারণ করেছে। শক্ত মুঠোয় এমনভাবে রেলিং ধরে রেখেছে যেন এক্ষুনি এটি ভেঙে টুকরো টুকরো করে ফেলবে। তাসফিয়ার চোখ যায় ছেলের দিকে। ছেলের এমন অশান্ত রূপ দেখে তার ভেতরটা কেঁপে ওঠে। তবে কি আহরার রাজি নয়? ছুটে যান তাসফিয়া ছেলের কাছে। আহরারকে টেনে ঘরে নিয়ে আসেন। দরজাটা ভালোভাবে বন্ধ করে দিয়ে ছেলের গালে মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, আহরার কি হয়েছে বাবা? তুই এত রেগে গেছিস কেন? ক্ষুদ্র স্বরে আহরার জবাব দেয়, মা, দাদি জানে এটা কি করলো? আমাকে না জানিয়ে, আমার মতামত না নিয়ে কি করে আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল? কি বলছিস কি আহরার? তুই কি তাহলে খুশি নস এই প্রস্তাবে? খুশি? হ্যাঁ, তোমার কেন মনে হলো মা আমি খুশি হব? ফারহাকে নিয়ে আমি কোনো দিন কোনো কিছু বলেছি বা কোনো ইঙ্গিত দিয়েছি? মা, আমি তো ওকে কখনো সেই নজরে দেখিই নাই। তুই শান্ত হ বাবা, শান্ত হ। এদিকে আয়, বস এখানে। আহরারকে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসে পড়েন তাসফিয়া। ছেলের পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছেন তিনি। মা, পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি কিছুতেই ফারহাকে বিয়ে করতে পারবো না। আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এভাবে বলছিস কেন আহরার? তোর তো কোনো পছন্দ ছিল না, তাহলে ফারহাকে বিয়ে করতে তোর আপত্তি কোথায়? তুই চিনিস না মেয়েটাকে? ওর মতো মেয়ে আজকাল পাওয়া যায়। ও তোকে কতটা সুখী করবে তা তুই ভাবতেই পারিসনি। মা, ফারহাদ যথেষ্ট ভালো মেয়ে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মনের পছন্দের তো একটা ব্যাপার আছে নাকি? সত্যি করে বলতো, তুই কি অন্য কাউকে পছন্দ করিস? দম নেই আহরার। নিজেকে শান্ত করে চোখ বুজে মানসপটে ভাসিয়ে তোলে তার শ্যামবতীর মুখখানা। অতপর ধীর কণ্ঠে মায়ের উদ্দেশ্যে বলে, হ্যাঁ, করি, ভীষণ পছন্দ করি। বিস্ময়ে হতবাক তাসফিয়া। তার ভাবনাতেও আসেনি কখনো আহরার কাউকে পছন্দ করতে পারে। কণ্ঠে বিস্ময় রেখেও তিনি বলে ওঠেন, কে সেই মেয়ে? তবে তুই তার কথা আগে বলিসনি কেন? বলার সুযোগটা কখন পেলাম মা? তার সাথে সাক্ষাৎ তো বেশি দিনের না। বেশ, তবে তোর দাদিজানকে বুঝিয়ে বল তার ব্যাপারে। আমরা প্রস্তাব নিয়ে যাই ওই মেয়ের বাড়ি। না মা, এখন তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমি তাকে পছন্দ করলেই হবে না, তারও তো আমাকে পছন্দ করা লাগবে। কেউ তোকে পছন্দ না করে থাকতে পারে? জানি না মা, তবে তার মনের কথাটা এখনো জানা হয়নি আমার। যতদিন না তার সম্মতি পাচ্ছি আমি সামনে এগোতে পারবো না। আমি তার উপর কিচ্ছু চাপিয়ে দিতে চাই না। ঝট করে মায়ের দিকে ঘুরে বসে আহরার। মায়ের দুই হাত নিজের মুঠোয় পুরে করুণ স্বরে বলে ওঠে আহরার, প্লিজ মা, তুমি একটু আটকাও এটা। আমাকে শুধু একটু সময় দাও। খুব শীঘ্রই তার সম্মতি অর্জন করে নেব আমি। ততদিন পর্যন্ত সব ঝামেলা বন্ধ রাখার ব্যবস্থা করো মা, প্লিজ বন্ধ করো। তাসফিয়া যেন বড্ড সংকটে পড়ে গেলেন। একদিকে ছেলের আবদার, অন্যদিকে শাশুড়ির ভয়। কি করবেন তিনি? মনে মনে বলতে থাকেন, আমার ছেলে কাউকে পছন্দ করেছে, নিশ্চয়ই সে অসম্ভব রূপবতী হবে। ছেলে আমার সুন্দরের পূজারি, তার পছন্দ নিশ্চয়ই তার বাবার মতো হবে না। যেভাবে ওর বাবা আমার মতো শ্যামবর্ণ মেয়েকে পছন্দ করে বিয়ে করে এনেছিল, আর তার জন্যই আজও শাশুড়ির কাছে অবহেলিত হয়ে আসছি। কত কত ঝড়ঝাপটা পেরোতে হয়েছে তা কল্পনা করলেও শিউরে উঠে শরীর। আমার ছেলের জীবনটা অবশ্যই এমন হবে না। সে নিশ্চয়ই তার রূপের সমকক্ষ কাউকে নিয়ে আসবে। আমাদের মতো জীবন আমার ছেলেটার না হোক, না হোক। আহরারের ঘরে চলেছে গোপন মিটিং। উপস্থিত আছে 4 বন্ধু।
আহরার, দায়ান, ঈশান আর রাদীপ। আলোচনার বিষয়বস্তু আহরাবের বিয়ে। অনুষ্ঠানে 3 বন্ধু আসতে পারেনি কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে। তাই আজ আহরারের জরুরি তলবে 3 বন্ধুই পরিমরি করে ছুটে এসেছে। দাদিজান গুলবাহার যে এত বড় একটা ধামাকা দেবেন তা কেউ কল্পনাও করেনি। 4 বন্ধুই গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন। ভাবনার রেশ রেখে রাদীপ বলে, দোস্ত, আমার মাথায় তো কিছুই খেলছে না। এখন এই পেঁয়াজ ছুটাবি কি করে? দায়ান সোজা হয়ে বসে গম্ভীর স্বরে বলে, দাদিজান সবার সামনে এত বড় একটা অ্যানাউন্সমেন্ট করে দিলেন, এখন এর বিপদ কিছু ঘটলে মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাবে। ঈশান সায় জানিয়ে বলে, একদম ঠিক। দাদিজান মনে করেন তার কথার উপর কোনো কথা চলবে না। তার ইচ্ছে হয়েছে আহরার সাথে ফারহার বিয়ে দিবেন, তাই তিনি হুট করে সিদ্ধান্ত নিয়ে সেটা সবাইকে জানিয়ে দিলেন। জাস্ট কারো মতামতের তোয়াক্কাই করলেন না। তার মানে উনি এটাতেই চান যে কারো বাধা মানতে রাজি নন। আহরারকে উদ্দেশ্য করে দায়ান বলে, এইখানের কথা ফেলে দেওয়ার মতন নয় আহরাব। আমার মনে হয় তুই দাদিজানকে অরুণিকার ব্যাপারে বলে দে, তারপর ওই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যা। একে একে 3 বন্ধুর কথায় মন দিয়ে শুনল আহরার। তারপর ফোঁস করে শ্বাস ছেড়ে জবাব দেয়, তোরা কেউ অরুণিকাকে চিনিস নি? আমাকে ভয় পায়? 3 জনই অবাক স্বরে একসাথে বলে ওঠে, ভয়? হ্যাঁ, আমি যে ওকে মন থেকে কতটা চাই এটা সে এখনো বিশ্বাসই করতে পারে না। হতে পারে আমি সেই বিশ্বাসটা এখন অর্জন করতে পারিনি। আজ দাদিজানকে অরুর ব্যাপারে বলতেই পারি, কিন্তু বিয়ের প্রস্তাব এখনই এভাবে নিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ যেহেতু অরু এখনও আমাকে বিশ্বাস করে না, ওই প্রস্তাব সরাসরি নাকচ করে দেবে। আর ও একবার অসম্মতি প্রকাশ করা মানে দাদিজান আর কোনো কথা শুনবেন না, ধরে বেঁধে হলেও ফারহার সাথে বিয়ে দিয়েই দেবেন। তারপর কি হবে? ঈশান বলে, তুই কি ভয় পাচ্ছিস? ভয় নয় ঈশান, দাদিজানকে সবাই মান্য করে চলে। তার প্রতি সবাই একটা সম্মান রাখে, যার জন্য কেউ ওনার মতের বিপক্ষে কিচ্ছু বলে না। তবে আমার বিশ্বাস দাদিজান এই ব্যাপারটা আমার উপর চাপিয়ে দিবেন না। যদি আমি বুঝিয়ে বলি, শুধু ওরও একবার রাজি হয়ে যাক, ব্যাস সব সলভ হয়ে যাবে। দায়ান আহরারের কাঁধে হাত রেখে বলে, যাই হোক বন্ধু, আমরা তোর সাথে আছি। ঈশান, রাদীপ এসে 2 দিক থেকে বন্ধুকে জড়িয়ে ধরে বলতে থাকে, সব সময় আছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে বিশ্রাম নেন গুলবাহার। আজও তাই করছেন। আরাম কেদারায় হেলান দিয়ে শুয়ে আছেন তিনি, চোখ দুটো বোঝা। মাঝে মাঝে চেয়ারটা হালকা দোলাতে থাকেন। ঠক ঠক করে দরজায় নখ পড়ে। চোখ বুজে রেখেই খানিকটা উঁচু স্বরে বলে ওঠেন, ভেতরে এসো। হালকা শব্দেই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আহরার। মৃদু স্বরে ডেকে ওঠে। দাদিজান। চোখ মেলে তাকান গুলবাহার। নাতিকে দেখে খুশি হন বেশ। দাদু ভাই, তুমি এসেছো? এসো এসো, বসো তো আমার কাছাকাছিটিতে। বেতের একটি টুল টেনে এনে দাদির কাছে বসে পড়ে আহরার। দাদির কোলে মাথা রাখতেই পরম যত্নে গুলবাহার নাতির ঘন চুলগুলোতে হাত বোলাতে থাকেন। আহরার নম্র স্বরে বলে ওঠে, দাদিজান, আপনি তো জানেন আমি কখনো আপনার কোনো আদেশ অমান্য করি না, কিন্তু আজ প্রথমবারের মতো আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। গুলবাহার ঠাউর করতে পারছে না আহরারের অভিসন্ধি। তবুও তিনি আদুরের স্বরেই জবাব দেন, কি আবদার দাদু ভাই? দাদিজান, আমি ফারহাকে বিয়ে করতে পারবো না। হাত থেমে যায় গুলবাহারের। অবাক স্বরে তিনি প্রশ্ন করেন, কি বললে দাদু ভাই? ফারহাকে বিয়ে করতে পারবে না? এসব কি বলছো তুমি? মাথা তুলে তাকায় আহরার। গুলবাহারের হাত ধরে আবদারের সুরে বলে ওঠে, দাদিজান, আমি অন্য একজন মেয়েকে পছন্দ করি, আর আমি তাকেই বিয়ে করতে চাই। বিস্ফোরিত নয়নে চেয়ে থাকেন গুলবাহার। আহরার যে কাউকে পছন্দ করতে পারে এবং সেই পছন্দ গুলবাহারের পছন্দকে এড়িয়ে তার সামনে উপস্থাপন করার সাহস রাখবে, তা তিনি ভাবতেই পারেননি কখনো। নিজের বিস্ময়ের রেশ খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠলেন তিনি। শান্ত স্বরে জিজ্ঞেস করেন, মেয়েটাকে দাদু ভাই, তার ব্যাপারে সব কিছু বলো। আহরার সব কিছুই তার দাদিকে খুলে বলে। মনোযোগী শ্রোতা নিয়ে সবটা ভালোভাবে শুনলেন এবং বুঝলেন গুলবাহার। আহরারের কথা শেষে গুলবাহার নাতির মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে বলেন, আমি কি কখনো তোমাদের উপর কিছু চাপিয়ে দিয়েছি দাদু ভাই? যাও সেই মেয়েকে রাজি করাও, তারপর বলো
আমরা যাই, গিয়ে শুভ কাজটা সম্পূর্ণ করে আনি। গুলবাহারের কথা শুনে আহরার স্বস্তি পেল। দাদির হাত দুটো টেনে তাতে চুমু খেয়ে বলল, ধন্যবাদ দাদি। আমি আমি জানতাম আপনি আমাকে বুঝবেন। গুলবাহার হাসলেন, আরও একবার নাতির মাথায় মুখে হাত বুলিয়ে দেন। আহরার চলে যায়। গুলবাহার পুনরায় গা এলিয়ে চোখ বুঝেন, নিজ মনে বলতে থাকেন, আমি কখনোই তোমাদের কারোর উপর কিছু চাপিয়ে দেই না দাদু ভাই, শুধু এমন পরিস্থিতি সৃষ্টি করি যেন তোমরা নিজেরাই তা মেনে নিতে বাধ্য হও। যা আমি চাই। ঠোঁটের কোণে বাঁকা হাসি তার। ঝট করে চোখ খোলেন, নিজের ফোনটা হাতে নিয়ে ডায়াল করেন এক নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হতেই বলে ওঠেন, আব্দুল্লাহ, আমার একটা কাজ করে দিতে হবে তোমায়। কালো গোলাপের বাগান দেখেছো কখনো? ওই দেখো। সারি সারি গাছ, সেসব গাছ ভর্তি কালো গোলাপ, নিজেদের যেন পরিপূর্ণভাবে মেলে দিয়ে ফুটে রয়েছে সব ফুল। কি অদ্ভুতপূর্ব! সেই বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে অরণিকা। দুই হাতে আলতো করে ছুঁয়ে দিচ্ছে সে। ফুলগুলোর কাছে নাক ঠেকিয়ে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে ওরু, কিন্তু পাচ্ছে না। বড় বড় চোখ করে হাঁ করে দেখছে সে বাগানটি। কত সুন্দর! কালো এত সুন্দর হয়? হ্যাঁ, হয়তো ঠিক তোমার মতো সুন্দর। আড়াল থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে বলে ওঠে ওরু, কে কে আপনি? সামনে আসুন। আড়ালে কেন? গাছেদের ভিড় ঠেলে বেরিয়ে এলো কেউ একজন। কে সে? তাকাতে গিয়ে যেন চোখ ঝলসে গেল ওরুর। দুই হাতে চোখ ঢেকে নেয় সে। ধীরে ধীরে হাত সরিয়ে পুনরায় তাকায়। আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে কি? এত সুন্দর রূপ কোনো পুরুষ মানুষের হয়? কিভাবে সম্ভব? এত রূপ কেন তার? বেশিক্ষণ চেয়ে থাকা যায় না। চেয়ে যদি নাই থাকা গেল, তবে তৃষ্ণা মিটাই কি করে? দেখবার স্বাদ মিটবে কি? তৃপ্তি হবে না যে? মানুষটি এগিয়ে আসছে। পথে আলগোছে তুলে নিল একটি কালো গোলাপ। সেই গোলাপ হাতেই মানুষটা এগিয়ে আসছে অরণিকার দিকে। তার ঠোঁটের কোণে মন কাড়া হাসি। হাসি মাখা সেই ঠোঁটে উচ্চারিত হয় কিছু শব্দমালা। আমার প্রিয় শ্যামবতী, আমি ফিরে এসেছি তোমার কাছে, তোমাকে আমার করে নিতে। এবার তুমি আমার হবেই, তোমার আর পালানোর পথ নেই। অরণিকা পিছিয়ে যাচ্ছে। ভয় হচ্ছে তার, ভীষণ ভয়। সে চেঁচিয়ে বলতে থাকে, এই যে রূপবান, দূরে যান। কাছে আসবেন না আপনি। আপনার রূপের আগুনে আমি পুড়ে যাই, ছাড়খাড় হয়ে যায় আমার মন, প্রাণ, অন্তর। সইতে পারি না আমি ওই রূপ। আমার মতো কালো কুৎসিত মেয়ের পাশে অমন ঝাঁঝালো রূপ মানায় না, একদমই মানায় না। চলে যান আপনি, চলে যান, চলে যান। ধর্মড়িয়ে ওঠে অরণিকা। সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। কি অদ্ভুত স্বপ্ন! হুট করে কেন সে এমন স্বপ্ন দেখল? তারপরই তার মনে পড়ল আজ দুপুরের ঘটনা। কলেজ থেকে ফেরার পথে এক লোক এসে পথ আটকায় ওরুর। ভদ্র পোশাকের লোকটির সাজসজ্জা দেখেই বোঝাই যাচ্ছিল বেশ উচ্চ পরিবারের মানুষ। অরণিকার উদ্দেশ্যে কাঠখোট্টার স্বরে প্রশ্ন ছুড়ে বলে, তুমি অরুণিকা? অরণিকা উপর নিচ মাথা দুলিয়ে সায় জানায়। লোকটি পুনরায় বলে ওঠেন, আরাম খান, চেনো নিশ্চয়ই। চমকে উঠে ওরু। শেষ পর্যন্ত কোনো বিপদে পড়ে গেল না তো সে ওই মানুষটার জন্য? ভাবতে ভাবতে লোকটার কড়া স্বর শুনে ভয় পেয়ে মাথা নাড়িয়ে বোঝায় সে চেনে। লোকটা এবার খানিকটা শাসানোর সুরে বলে উঠল, সে খানবাড়ির ছেলে। তার অবস্থান কত উচ্চ পর্যায়ে তা তোমার ধারণার বাইরে। আর তার রূপ জানোই তো। নিজের যোগ্যতা একটু ভালোভাবে বুঝে চলবে। আহলার যতই পাগলামি করুক, তোদের মতো মেয়ের ওর মোহ পর্যন্ত সীমাবদ্ধ, এর বেশি কিন্তু আগাবে না। আমার মনে হয় তুমি বুদ্ধিমতী, বাকিটা নিজেই বুঝবে। আশা করি আহরাম খানের ডাকে সাড়া দেওয়ার মতো বোকামি তুমি করবে না। ওর অভিভাবক কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। ওকে, ভালো থেকো, আসি। এই বলে লোকটি গটগটিয়ে হেঁটে চলে গেলেন। একটা প্রাইভেট কারে উঠে মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করলেন। এদিকে অরণিকা ঠায় দাঁড়িয়ে রইল। অপমানে অসম্মানে তার চোখে জল চলে এলো। সেই জল নয়ন বেয়ে গড়িয়ে পড়ল তার। লোকটার কথাগুলো সারমর্ম বুঝতে একটু অসুবিধা হয়নি ওরুর। এমন অপমান তো সে কত সহ্য করেছে, কিন্তু আজ যেন হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে তার। কেন? কারণ অজানা। ফোনের অপর পাশ থেকে দায়ানের অস্থির কণ্ঠস্বর, আহরাব, তুই শিওর তুই এভাবে গ্রামে যাবি?
যদি কেউ সন্দেহ করে তবে তার ভয়াবহ প্রভাব কিন্তু অরুণিকার ওপর পড়বে। আরে চিল দোস্ত, আরব থাকতে অরুণিকার কোনো ক্ষতি হতেই পারে না। আই ম্যানেজ। আমাকে শুধু একটা থাকার ব্যবস্থা করে দে, কেউ যেন জানতে না পারে যে আমি থাকছি, বা এরকম একটা প্লেস ঠিক করবি, কেউ যাতে না জানতে পারে। আর বাড়িতে কি বলেছিস তুই? বলেছি অফিসিয়াল কাজে কিছুদিন নেটওয়ার্কের বাইরে থাকবো। তুই আসলে পাগল হয়ে গেছিস আহরাব। পাগল নয় বন্ধু, পাগল নয়, বল দিওয়ানা। অরুণিকার জন্য এই আর দিওয়ানা হয়ে গেছে। এবার বলতো, থাকার ব্যবস্থা করছিস? ওকে আমি করছি, বাট কতদিন এভাবে? যদি অরুণিকা তোরে ফিরিয়ে দেয়? জানিও ফিরিয়ে দেবে, তবে আমি হাল ছাড়ছি না। আর আমার নিজের ওপর সেই কনফিডেন্স তো আছে, এবার আমি খালি হাতে ফিরবো না। দেখ দোষ, যাই কর কিন্তু সাবধানে। ডোন্ট ওয়ারি, সব ঠিক থাকবে। দায়ানের সাথে কথা শেষ করে আহরার মৃদু হেসে আপন মনে আওড়াতে থাকে। আমি আসছি আরও, তোমাকে নিজের করে নিতে আমি আসছি। প্রাতকালীন ভ্রমণ শেষে ড্রয়িং রুমে এসে বসলেন গুলবাহার। তিনি বসতে না বসতেই তার মধু দেওয়া গরম পানি নিয়ে হাজির হন তাসফিয়া। গুলবাহারের দৈনন্দিন রুটিনের একটি অংশ, যা কোনো দিন হেরফের হয় না। আর এইসব কিছু খেয়াল রাখেন তাসফিয়া নিজে। গ্লাস হাতে নিয়ে গুলবাহার ধীরে ধীরে খাচ্ছেন। পাশে দাঁড়িয়ে তাসফিয়া কিছুটা সময় অপেক্ষা করে নিচু স্বরে বলে ওঠেন, আজ সকালে নাস্তায় কি বানাবো আম্মা? বাড়িতে অনেক সার্ভেন্ট থাকা সত্ত্বেও রান্নাবান্নার সমস্ত কাজ বাড়ির বউদের করা বাঞ্ছনীয়। বিশেষ করে তাসফিয়াকে তো সব কাজে নিজের হাতেই করা লাগে, নইলে শাশুড়ির কঠিন তোপে মুখে পড়তে হয়। প্রতিদিন 3 বেলা কি কি রান্না করতে হবে তা শাশুড়িকে জিজ্ঞেস করেই রান্না করতে হয়। তাই আজও সকালের রান্নার তালিকা জেনে নিতেই শাশুড়িকে প্রশ্ন করা। কিন্তু এই সহজ স্বাভাবিক কথাতেও তিনি বিরক্ত হলেন। এক প্রকার তেতে উঠেই বলেন, তুমি কি জানো না ছোট বউ, প্রতিদিন কে কি খায়? আমার জন্য রুটি, ছেলেদের জন্য পরোটা, আর নাতি নাতনিদের জন্য পাস্তা। রোজ রোজ কি বানাবো বলে ঘ্যান ঘ্যান করবে না তো? না আসলে আম্মা, আপনি তো বলেছেন আপনার কাছ থেকে জেনেই সব কিছু করতে। এমনিতেই আহরারের বিষয়টা নিয়ে মেজাজ বিক্ষিপ্ত, তার উপর তাসফিয়াকে আরও অসহ্য লাগছে তার। এদিকে পাল্টা জবাব শুনে আরও বেশি রাগে ফেটে পড়েন। কর্কশ স্বরে বলে ওঠেন, মুখে মুখে তর্ক তোমার। বলতে বলতে হুট করে মাঝপথে থেমে যান তিনি। কারণটা আহরার। উপর থেকে নামছে সে, হাতে নিজের ব্যাগপত্র। আজই রওনা দিবে সে। আহরারকে দেখে গুলবাহার দমে গেলেন। শান্ত করে নিলেন নিজেকে। ছেলের সামনে তার মাকে কিছু বলার দুঃসাহস তিনি রাখেন না। আহরার এসে তার মাকে জড়িয়ে ধরে বলল, আসছি মা, নিজের খেয়াল রেখো। ও মা, সে কি তুই এখনই বেরোচ্ছিস? খাবি না? না মা, খাওয়ার সময় না এখন, আমি খেয়ে নিব, তুমি চিন্তা করো না একদমই। এখন আসি। তাসফিয়া ছেলের গালে মাথায় হাত বুলিয়ে বলেন, সাবধানে থাকিস বাবা, আর একদম সতর্ক হয়ে চলিস। প্রয়োজন ছাড়া কারো সাথে খুব বেশি কথা বলার বা মেলামেশার প্রয়োজন নেই, ঠিক আছে? জি একদম ঠিক আছে আম্মা জান। এই বলে মায়ের গাল টেনে দেয় আহরার। হেসে ওঠেন তাসফিয়া। আহরারও তাল মিলিয়ে হাসতে থাকে। এদিকে গুলবাহারের গা পিত্তি জ্বলে যাচ্ছে। তাসফিয়ার বলা কথাগুলো তিনি মোটেও পছন্দ করছেন না। তাছাড়া তাসফিয়ার সাথে আহরারের সাক্ষ্যতাও তার পছন্দ নয়। বহুবার মায়ের কাছ থেকে আহরারকে দূরে সরানোর চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন। আর তার ঝাঁজও তিনি প্রায় সময় বিভিন্ন বাহানায় তাসফিয়ার উপর ছাড়েন, যা আহরারের সম্পূর্ণ অজানা। ধূর্ত গুলবাহার নাতির সামনে সর্বদাই আদর্শবান সেজে চলেন। তাই তো শত রাগ হওয়া সত্ত্বেও এখন চুপ করে হজম করে আছেন। আহরার না থাকলে এতক্ষণ 2-4 কথা শুনিয়ে দিতেন তিনি তাসফিয়াকে। দাদি যান, আমি আসি তাহলে। নাতির কথায় ভাবনা ছেড়ে বেরোলেন গুলবাহার। বিস্তৃত হেসে নাতির পিঠে হাত বুলিয়ে দেন তিনি। তারপর আদুরে কণ্ঠে বলেন, যাও দাদু ভাই, ভালোই ভালোই কাজ সেরে ফিরে এসো। বিদায় নিয়ে আহরার বেরিয়ে যেতেই গুলবাহার যেন এবার ঝাঁপিয়ে পড়বেন তাসফিয়ার উপর। আর তা বুঝতে পেরেই তাড়াহুড়ো করে তাসফিয়া বলে ওঠেন, আমি বরং যাই, সকালের খাবারের ব্যবস্থা করি। এই বলে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে ছুটলেন তিনি। তা দেখে গুলবাহারের রাগে বিড়বিড় করতে করতে নিজের ঘরে চলে যান।
আজ রোদের তেজ বড্ড বেশি, কেবল 9টা, তাতেই যেন ঝাঁঝা করছে গরমে। বেলা গড়াতে গড়াতে আজ তাপের প্রখরতায় প্রাণ ওষ্ঠাগত করে ছাড়বে। কলেজের পথে এগোচ্ছেন দুই বোন। মাথার উপরে ছাতা ধরে রোদের ঝাঁজ থেকে বাঁচার ক্ষীণ প্রচেষ্টা চালাচ্ছে আদ্রিকা। তারপরও অরুণিকা ঘেমে নিয়ে একাকার। বুবু, আজ প্রচণ্ড গরম হবে, কলেজ যাওয়া উচিত হচ্ছে না। আদ্রিকার কথা শুনে তার মাথায় আলতো করে চাটি মারে অরুণিকা। শাসনের সুরে বলে ওঠে, পাজি মেয়ে, কলেজ কামাই করা ধান্দা। তোর এত পড়াশোনা করে কি হবে? এখন বুঝবি না, ভবিষ্যতে হাড়ে হাড়ে টের পাবি। কথা বলতে বলতে আনমনে একবার সামনের দিকে তাকায় অরু। পরপরই চোখ ফিরিয়ে নিয়ে সামনে এগিয়ে যায়। 2 কদম যেতেই হুট করে থেমে যায়। ঝট করে পেছনে ফিরে এদিক ওদিক দেখতে থাকে। বুবু, আজও কি মনে হচ্ছে কেউ পিছু নিচ্ছে? না রে, মনে হলো ওনাকে দেখলাম। উনাকে? এই উনিটা আবার কে? না, কেউ না। এখন চল তো, তাড়াতাড়ি, লেট হয়ে যাবে। এই বলে আদ্রিকার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। 2-1 বার পিছু ফিরে ফিরে নিশ্চিত হওয়ার চেষ্টা করে সত্যি কি তাকে দেখেছে। আজ বোধহয় অরুর মাথায় গন্ডগোল ধরেছে। কলেজ থেকে বেরোনোর সময় ঠিক গেটের সামনে মনে হলো যেন আহরার দাঁড়িয়ে। কিছু সময়ের জন্য থমকে যায় অরুণিকা, কিন্তু ছাত্রছাত্রীদের ভিড়ে হারিয়ে গেল। অরু ছুটে আসে গেটের কাছে। চারিদিকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু তার ছায়াও দেখা মিলল না। মানুষটা কি সত্যিই ছিল নাকি অরুণিকার ভ্রম? নিজেই নিজেকে প্রশ্ন করে অরু। কি হয়েছে তোর? কাকে খুঁজছিস তুই? কেনই বা খুঁজছিস? সে থাকুক বা না থাকুক, তোর তাতে কিছু যায় আসে না অরু। তোর একদমই মাথা ঘামানো উচিত নয়, একদমই না। বিকেলবেলা ফারহাকে নিয়ে ছাদে বসে আছেন গুলবাহার। খোলা আকাশের দিকে চেয়ে কল্পনার জগতে হারিয়ে বসে আছে ফারহা। সে কল্পনার সবটা জুড়ে কেবল আহরার। গুলবাহারও চুপচাপ আছেন। কিছু সময়ের পর তিনি ফারহার দিকে ফিরে চান। ফারহাকে অন্যমনস্ক দেখে তিনি মুচকি হাসেন। নাতনির মাথায় আদুরে স্পর্শ বুলিয়ে কোমল স্বরে ডেকে ওঠেন, ফারহা দাদুমণি। ফারহার চোখ ফিরিয়ে দাদিজানের দিকে চাইল। গুলবাহার বেশ শান্ত স্বরেই বললেন, বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তো? ফারহা লজ্জায় মাথা নুয়ে নিল। জড়তা মিশ্রিত স্বরে জবাব দেয়, এত তাড়াতাড়ি? আহরার ভাইয়ের মতামতটাও তো জানা হলো না। গুলবাহার কণ্ঠস্বরে খানিকটা গাম্ভীর্যতা ঢেলে বলেন, তুমি জানো না আরহার গুরুজনদের কথা অমান্য করে না। এই বিয়ে নিয়ে এর আপত্তি নেই, তুমি বরং প্রস্তুতি শুরু করে দাও। ফারহা চোখ তুলে তাকায় তার দৃষ্টির সামনে থাকা সারি সারি টবগুলোর দিকে। আনমনে ভাবতে থাকে সে, আহরার ভাই সত্যি এই বিয়েতে রাজি? সত্যি কি এবার আমার ভালোবাসা পূর্ণতা পাবে? গুলবাহারের ডাকে ধ্যান ভাঙে তার। শোনো দাদুমণি, আরহার তোমার অধিকার, নিজের অধিকার কখনো ছাড়বে না, আর এই অধিকারের সাথে কখনো সমঝোতাও করবে না, বুঝতে পেরেছো? দাদিজান এমন কথা কেন বললেন তা ফারহার বোধগম্য নয়। তবুও সে আলতো হেসে মাথা নাড়িয়ে সায় জানায়। আপাতত সে কল্পনার জগতে ভেসে যেতে চায় আহরারের সাথে। প্রতিদিন বিকেলে অরুণিকা তার শখের কাজে নিজেকে ব্যস্ত রাখে। তার শখ মাটির তৈরি বিভিন্ন শৌখিন জিনিসপত্র বানানো। তার হাতের কাজ এতটাই সুন্দর হয় যে গ্রামের মানুষজন তাদের ঘর সাজানোর জন্য অরুণিকার কাছ থেকে নিজের পছন্দ মতো জিনিস কিনেও নিয়ে যান। ইদানিং কাজটাকে অনেকটা প্রফেশনালি নিয়েছেন অরু। প্রতিদিন অনেক অনেক অর্ডার থাকে, তাই আগে শখের বসে করলেও এখন কাজের প্রয়োজনে করতে হয়। আর এসব জিনিসপত্র বানানোর জন্য তার যে মাটি প্রয়োজন হয় তা সে তার এক চাচাতো ভাই মতিনের কাছ থেকে নেয়। মতিন প্রতিদিন তাকে বড় ঢালা ভর্তি মাটি দিয়ে যায়। আজও ওরও অপেক্ষা করছে মতিন ভাইয়ের জন্য। তখনই বাহিরে থেকে ডাক ভেসে আসে, মাটি এনেছি। ওরও বাহিরে বেরিয়ে আস্তে আস্তে বলে, মতিন ভাই, আজ এত দেরি করলে যে? মতিন কিছু না বলে কেবলই শব্দ করে হাসে। ওরও মাটির ডালাটা নিয়ে বলে, মতিন ভাই, আজ একটু আমায় সাহায্য করতে দিবে? এসো তো। মতিন পিছু পিছু যায়, কিন্তু কোনো কথা বলে না। ওরও ভারী আশ্চর্য হয়। সে একবার পিছু ফিরে মতিনের দিকে তাকিয়ে আবার সামনে ফিরে। হুট করে কি মনে করে যেন পুনরায় পিছনে ফিরে মতিনকে দেখতে চায়।
তার আগেই মতিন গটগটিয়ে কাজের জায়গায় চলে যায়। মতিন ভাইকে আজ কেমন অন্যরকম লাগলো। ধবধবে সাদা ফতুয়া, সাদা লুঙ্গি আর গামছা দিয়ে মাথা মুখ মুড়িয়ে রাখা, গলাটাও কেমন ফ্যাসফ্যাসে শোনালো। ব্যাপারটা নিয়ে কিছু সময় চিন্তা করে পরক্ষণে তা উড়িয়ে দিল অরু। সেও গিয়ে নিজের কাজে লেগে পড়ল। মতিনকে সব কিছু বুঝিয়ে দিল কি কি করতে হবে। মতিন তার মতো করতে লাগলো সব কিছু। এদিকে কাজের ফাঁকে ফাঁকে মতিনের দিকে তাকাতে তার চোখে চোখ পড়েছে অরুণিকার, অর্থাৎ তার দৃষ্টি বেশিরভাগই সময় অরুর দিকে নিবদ্ধ। আশ্চর্য, অরুর কেমন অস্থির লাগতে শুরু করে। এই মতিন ভাই তো, চোখগুলো কেমন যেন লাগছে, ধরতে পারছে না অরু। কেমন সব গুলিয়ে যাচ্ছে, কাজটাও ঠিকমতো হচ্ছে না। একটা মাটির পাত্র বানাতে গিয়ে হিমশিম খাচ্ছে সে, বারবার পিছলে যাচ্ছে, ঘেটে যাচ্ছে সব। হুট করে নিজের হাতের উপর অন্য কারোর হাতের স্পর্শ পেল অরু। থমকে গেল সে। লোকটা অরুর হাতে দিয়েই সযত্নে মাটির উপর আকার সৃষ্টি করছে। কে মানুষটা? এ তো মতিন ভাই নয়। লোকটা পেছন থেকেই অরুর হাত দুটো ধরে রেখেছে। মাটির পাত্রটি সঠিক আকৃতিতে হাসতেই থেমে যায় হাত। কানের কাছে শুনতে পায় গুনগুনিয়ে গাওয়া কিছু লাইন। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। লোকটি সরে যেতেই কিছুটা সময় নিল অরু নিজেকে স্থির করতে। নিজের তটস্থ ভাব কাটিয়ে ঝট করে ফিরে তাকায় সে। কিন্তু এ কি, কোথায় গেল লোকটা? কেউ তো নেই। অরু উঠে দাঁড়ায়, আশেপাশে সব জায়গায় কোনায় কোনায় খুঁজে বেড়ায়, তবে লোকটার অস্তিত্বও পায় না। এখানে যে একটু আগে একজন মানুষ ছিল তা বোঝাই গেল না। অরু যেন হতাশ হয়ে পড়েছে। ওই মানুষটা কি তার ধ্যান জ্ঞান সব কিছুতে জায়গা করে নিল? অরুর পুরো জগৎ জুড়ে যেন তারই দাপটে বিচরণ চলছে। শত চেষ্টা করেও অরুণিকা আটকাতে পারছে না কিছুই। তপ্ত শ্বাস ফেলে নিজের বাকি কাজে মন দিল অরু। সন্ধ্যার পরপরই মতিন ভাই এসে হাজির। অরুকে এসে বলে গেল আজ তার কিছু কাজ থাকায় সে নিজে না এসে অন্য কাউকে পাঠিয়েছে। এই কথা শুনে অরু বুঝতে পারল তার ধারণাই ঠিক, মানুষটা মতিন ভাই ছিল না। তবে কে ছিল? মতিন বলেছে তারই পরিচিত এক ছেলেকে পাঠিয়েছে, কিন্তু অরুর ধারণা যাকে নিয়ে সে তো এই গ্রামে কেউ নয়, তার তো এখানে থাকার কথাই নয়। অস্থির হয়ে পড়েছে অরু। সে কোনো কিছুই কুল কিনারা পাচ্ছে না। নিশুতি রাতে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে নিজের ভাবনার জগতে ঘুরছে অরুণিকা। তার সাথে কি হচ্ছে সে বুঝতে পারছে না, তবে তার বোঝা উচিত। তাকে ধরতে হবে সবটা। যা ঘটেছে তা সত্যি নাকি ভ্রম, ব্যাপারটা নিশ্চিত না হওয়া পর্যন্ত অরুর চোখে যেন ঘুম নামছে না। জানালার ধারে দাঁড়ালে বাড়ির পেছনের বাগানটা নজরে আসে অরুর। সেখানে কিছু গাছের ফুটে থাকা ফুলগুলো এক ধ্যানে দেখছে সে। ফুল পরে নজর যে দেখছি ফুলেরই দিকে। চমকে ওঠে অরুণিকা, পিছিয়ে আসে সে। এই মুহূর্তে সে কার কণ্ঠস্বর শুনল? জানালা গলে বাহিরে দৃষ্টি দিলেও সেখানে কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। তবে কোথা থেকে ভেসে আসলো এই স্বর? ধীর পায়ে পুনরায় জানালার কাছে এসে দাঁড়ায় অরুণিকা। সতর্ক দৃষ্টিতে আশপাশ দেখে। বাড়ির পেছনে এই জায়গাটিতে পাঁচিল টপকে আসার কোনো ব্যাপার নয়, তবে এমন ঘটনা ইতিপূর্ব কখনো ঘটেনি। তাই বিশ্বাস করতে পারছে না অরু এখানে কেউ আছে বা এসেছে। দুই হাতে জানালার গ্রিল আঁকড়ে ধরে ভাবতে থাকে অরু। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বরাবরই বেশি। অরুণিকা কখনো আরকে নিয়ে ভাবতে চায় না, তবুও সেই মানুষটা তার ভাবনাতে এসে পড়ছে। মনে লাগাম টানতে টানতে হয়রান অরু। যা হবার নয় তা নিয়ে আগ্রহ দেখানো অনুচিত। মন ভাঙার কষ্ট ভয়াবহ। এই কষ্ট তিলে তিলে নিঃশেষ করে দেবে। তাই নিজেকে যত শক্ত এবং কঠোর বানাতে পারবে ততই সে এই কষ্ট থেকে নিস্তার পাবে। অরুণিকার ভাবনার মাঝে আবারও সেই কণ্ঠস্বর। তোমার ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে জাগ্রত কিংবা ঘুমন্ত সকল অবস্থাতে আহরারের অস্তিত্ব খুঁজে পাবে তুমি অরুণিকা। কারণ তুমি এই আহরারের অরুণিকা, তুমি এই রূপবানের শ্যামবতী। এবার আর অরুণিকার কোনো হেলদোল দেখা গেল না। সে নিজেই নিজেকে কঠোর শাসনে ব্যস্ত। ভ্রম ভ্রম, সবটাই ভ্রম, সবটাই কাল্পনিক। ওই মানুষটার অস্তিত্ব নেই এখানে, কোথাও নেই। নিজেকে সামলা অরু, সামলা।
সামলা নিজেকে। ভ্রম বলে অরণিকা যতই উড়িয়ে দিক না কেন, যতই নিজেকে শাসাক, যতই কঠোরতায় আনুক, নিজের মাঝে কিন্তু দিন দিন এই ব্যাপারটা যেন বেড়েই চলেছে। নিয়ম করে সে প্রতিদিন আহরারকে তার আশেপাশে দেখতে পায়। হুট করে এসে হুট করেই গায়েব। কিছুতেই তাকে ধরতে পারে না সে। কখনো দেখা দিয়ে গায়েব হয়, কখনো বা কানের কাছে এসে ফিসফিসিয়ে শুনে যায় নিজের অনুভূতি সাজানো প্রেম কাব্য। কখনো বা আড়ালে আবডালে থেকে শুনিয়ে যায় 2-4 লাইন পঙ্কুক্তি কিংবা সুর তুলে গেয়ে যায় মনের অভিব্যক্ত মেশানোর গান। অরণিকার অভ্যাসে পরিণত করে দিচ্ছে সব। মন বড় বেহায়া হয়ে পড়েছে দিন দিন। অনুভূতি হচ্ছে লাগাম ছাড়া। তবে কি কপালে দুঃখ বয়ে আসছে? বড়সড় কোনো দুঃখ? যা সে চাইছে না, মন বারবার সেদিকেই টানছে। অতিষ্ঠিত হয়ে উঠেছে অরণিকা। নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। এমনই একদিন বাড়ি ফেরার পথে নিত্যদিনকার মতো আজও কানে ভেসে এলো কিছু সুরের ছন্দ। অরণিকা আশেপাশে তাকালো না, খুঁজলো না কাউকে। তার মাথা ছিমছিম করছে। পাশেই নদী। সে নদীর শান্ত পানির দিকে চেয়ে থাকে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকে বেশ কিছুটা সময়। আচমকা সে ছুটে গিয়ে বসে পড়ে নদীর ধারে। 2 হাত ভর্তি পানি নিয়ে মুখে মাথায় ছিটাতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, না না না, এইসব কিচ্ছু সত্য নয়, সব মিথ্যা, সবটা মিথ্যা। ভুল ভাবছিস তুই অরু, সব তোর কল্পনা। বেরিয়ে আয় তুই, বেরিয়ে আয় কল্পনা থেকে, বেরিয়ে আয়। কেমন যেন পাগলের প্রলাপ বকছে সে। অস্থির হয়ে শুধু পানি ছিটিয়েই যাচ্ছে, যার দরুন ভিজে গেছে তার শরীরের এক অংশ। আর একটু হলেই সেই পিছলে পড়ে যাবে নদীর পানিতে। সেদিকে তার ধ্যান নেই। ধ্যান ফিরল যখন কেউ হ্যাসকা টানে তাকে সরিয়ে এনে দাঁড় করালো। চুপ হয়ে গেল অরু। তাকিয়ে দেখলো সামনের মানুষটাকে, ভালো করে দেখলো। তারপর আবার বিড়বিড় করে বলতে লাগলো, না, সত্যি নয়, এটা এটা সত্যি নয়। অরণিকার 2 বাহু ধরে ঝাঁকিয়ে আহরার তীব্র স্বরে বলে উঠে, অরু, এটাই সত্যি। আমি তোমার সামনে, আর এতদিন যা তুমি তোমার কল্পনা ভেবেছে সে সবই ছিল সত্যি। তোমার মন পাওয়ার জন্য পাগলের মতো কি সব না করিয়েছে। তোমার মন পাওয়ার জন্য পাগলের মতো কি সব না করে বেরিয়েছি আমি। তুমি বুঝতে পারো না কেন পালাতে চাচ্ছ নিজের মন থেকে, নিজের অনুভূতি থেকে। আমি জানি তুমি আমাকে নিয়ে তাই অনুভব করো যেটা আমি করি। হয়তো তোমার অজান্তেই হয়েছে সবটা, কিন্তু তুমি তা মানতে চাও না। এত কিসের ভয় তোমার? অরু, অরু, তাকাও আমার দিকে, আমাকে একটু বিশ্বাস করো। 2 হাতে অরুর মুখটা তুলে ধরে আহরার। করুণ দৃষ্টিতে তাকিয়ে আহত স্বরে বলতে থাকে, আমি তোমার বিশ্বাস ভাঙবো না অরু, আর না তো কখনো সেই বিশ্বাসের অমর্যাদা হতে দেব। একটা বার বিশ্বাস করে তো দেখো, একটা বার আমার এই হাতটা ধরো। এই হাত আমি কখনো ছাড়বো না, কখনো না। শান্ত চোখে চেয়ে অরণিকা সব কথা শুনল। তারপর ধীরে ধীরে নিজের হাত দুটো তুলে আহরারের হাতের উপর রাখলো। ছিটকে সরিয়ে দিল আহরারের হাত। 2 কদম পিছিয়ে গিয়ে শীতল কণ্ঠে জবাব দেয়, ফিরে যান আপনি, আপনার এই আশা কখনো পূরণ হওয়ার নয়। আমি আপনাকে কখনোই গ্রহণ করব না। এই বলে অরণিকা পিছু ফিরে দ্রুত পায়ে এগিয়ে যেতে থাকে। পেছন থেকে আহরার চেঁচিয়ে বলতে থাকে, ফিরে যাওয়ার জন্য আমি আসিনি আরু। যতদিন না তুমি আমায় গ্রহণ করছো আমি কোথাও যাব না। তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিতে পারো না আরু। ততক্ষণে অরু বেশ অনেকটা দূরে চলে গিয়েছে। যদিও আহরারের বলা কথা কিছুটা তার কানে ভেসে এসেছে, তবুও সেই নির্দয়ের মতো এগিয়ে চলল সামনে। একবার পিছু ফিরে চাইল না। যদি সে চাইতো তবে দেখতে পেত তার জন্য আহরারের উপর নেমে এসেছিল এক ভয়ানক বিপদ। চিৎকার করে আহরার ডাকতে থাকে, অরু, অরু। আচমকা ঘাড়ের উপর শক্ত এক লাঠির আঘাত আসতেই ছিটকে সামনে এগিয়ে গেল আহরার। কে করলো এমন হঠাৎ আক্রমণ? ঘাড়ে হাত দিয়ে পিছু ফিরে দেখতে চাইল আক্রমণকারীর মুখ। তখনই পরপর আরও কয়েকটা আঘাত এসে পড়ে তার উপর। পায়ের উপর লাঠির শক্ত বাড়ি এসে লাগতেই হাঁটু গেড়ে বসে পড়ে সে। এখনও দেখতে পেল না তাকে আঘাতকারীর মুখ। সেই মুখ দেখার চেষ্টায় আরও একবার ঘাড় ঘুরানোর প্রয়াস করতেই এবার আঘাতটা সজোরে এসে লাগে তার কপালে। মুখ থুবড়ে পড়ে যায় সে। চোখের উপর ভেজা ভেজা অনুভব করতেই বুঝতে পারল রক্ত। ব্যথার আর্তনাদ করতে গিয়েও করতে পারে না সে। চারদিক কেমন ঝাপসা হয়ে আসছে তার। ঝাপসা চোখে দেখতে পেল কেউ একজন তার মাথার কাছে বসলো।
মুখ নামিয়ে এনে দুটো বিশ্রী গালে দিয়ে বলে ওঠে, কেমন লাগছে মারকে? সেই রাতের প্রতিশোধ আর সুদে আসলে মিটিয়ে নেব। চোখ বুজে আসলেও এইটুকু বুঝতে অসুবিধা হয় না আহরারের যে লোকটা আর কেউ নয়, শাহাদাত। নিঝুম দুপুর, শান্ত পরিবেশ, খাওয়া দাওয়া সেরে সকলেই যার যার ঘরে বিশ্রাম নিচ্ছে। এই সুযোগে চোরের মতো পা টিপে টিপে নিজের ঘর থেকে বের হলো ফারহা। সতর্ক দৃষ্টিতে আশপাশ নজর বুলিয়ে নিল সে। ডোর নব ঘুরিয়ে দরজাটা খুলে ভেতরে উঁকি মারতে থাকে, যদিও সে জানে ভিতরে কেউই নেই। তারপরও যেন একরাশ জড়তা এসে ভর করেছে। ইতস্তত করতে করতেই ভেতরে ঢুকে পড়ল। ঘুরে ঘুরে চারদিক দেখছে। কি সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা একটি ঘর। আহরার যে বেশ শৌখিন তা তার ঘরের সাজসজ্জা দেখলেই বোঝা যায়। বাহারি রকমের শৌখিন জিনিসপত্র দিয়ে সাজানো তার ঘর। ঘরটা বেশ বড়, বিশাল বেড, তার পাশে বেডসাইড টেবিলে রাখা ল্যাম্প, একটা ছোট ভ্যাস আর একটা ফটো ফ্রেম। ফারহা এগিয়ে এসে ফটো ফ্রেমটি তুলে নেয়। ফ্রেমে বাঁধানো ছবিটি আহরারের, তবে পাশে আরও একটি মানুষ দাঁড়িয়ে, যে আহরারকে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করছে আর আহরার নিজেকে বাঁচানোর চেষ্টায় মত্ত। দুজনের মুখে প্রাণ খোলা হাসির রেশ লেগেই আছে। মানুষটির ছবির উপরে হাত বোলায় ফারহা, তার বড় ভাই, প্রিয় ভাই আয়মান। সে যে তার ভাইয়ের বড্ড আদরের। আজ তার জীবনে এত বড় গুরুত্বপূর্ণ দিনে তার এই ভাইটি থাকবে না ভাবতেই কলিজা মোচড় দিয়ে উঠেছে। চোখের কোণে জল জমতে শুরু করেছে। বড় করে নিঃশ্বাস টেনে নিজেকে সামলে নেয় ফারহা। ছবিটি জায়গা মতো রেখে দেয়। বেডের উপরে বসে পড়ে সে, বালিশগুলোতে হাত বোলাতে থাকে। ঠোঁটের কোণে ফুটে ওঠে লাজুক হাসি। এই বেডটি আরও কিছুদিন পর তার হবে। শুধু এই বেডটি নয়, পুরো ঘরটি। ওই দানবাকৃত আলমারিটাও সেখানে একটা অংশ হবে তার। ফারহা উঠে দাঁড়ায়, বেলকনির দিকে নজর যায় তার। সেখানে একটা বড় দোলনা ঝোলানো, বেশ আকর্ষণীয়। চারপাশে হরেক রকমের টবে সাজানো গাছ। মন প্রাণ জুড়িয়ে যাবে সেখানেই দাঁড়ালেই। ফারহা ঘুরে দাঁড়ায়। সামনেই বিশাল এক আয়না। সে আয়নায় নিজের প্রতিবিম্বে তাকিয়ে বিড়বিড় করে বলে, তাড়াতাড়ি ফিরে এসো আর ভাই, পার্মানেন্টলিভাবে আমাকে এই ঘরটায় স্যাটেল হওয়ার ব্যবস্থা করে দাও। ঘরটা আমার ভীষণ পছন্দ হয়েছে। জ্ঞানহীন অবস্থা আহরারের। ক্ষতস্থানে ব্যান্ডেজ করা হয়েছে। হাতে পায়ে জায়গায় জায়গায় কালশিটে দাগ পড়েছে। তাকে রাখা হয়েছে একটি মাটির ঘরে। এই ঘরটি আগে ধানের আড়ত হিসাবে ব্যবহৃত হতো, যা দায়ানের দাদার ব্যবসা ছিল। বর্তমানে এটি পরিত্যক্ত। একটু ফাঁকা জায়গায় এই ঘরটি। আশেপাশে তেমন বাড়িঘর নেই। যে কয়টা আছে খানিকটা দূরে দূরে। তাই আহরারে থাকার জন্য এই ঘরটার ব্যবস্থা করেছিল দায়ান। এতদিন আহরার এখানেই ছিল। হঠাৎই আহরারের ফোন থেকে দায়ানের কাছে একটা কল আসে। আহরার ভেবে ফোনটা রিসিভ করতেই বুঝতে পারে একজন অচেনা লোক। তাকে জানায় আহরারের অবস্থা ভালো নয়, তাকে গ্রামের হাসপাতালে নেওয়া হয়েছে। এই শুনে দায়ান আর কোনো কিছু ভাবার সময় পায় না। সে রাদীপ, ঈশান, এমনকি আয়াসকেও খবর দিয়ে নিয়ে আসে। তারা সকলে গ্রামে এসে প্রথমে হাসপাতালের উদ্দেশ্যে ছোটে। এমন একটা পরিবেশে আহরারকে রাখা হয়েছে যেখানে থাকলে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। তাই প্রাথমিক কিছু চিকিৎসা দিয়ে আহরারকে নিয়ে চলে আসে এখানে। দরজার কাছে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে দায়ান। বিছানায় আহরারের পাশের দিকটায় বসে আছে রাদীপ, জানালার কাছে দাঁড়িয়ে আছে ঈশান, আর আয়াস মাথার কাছে বসে বসে আহরারের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীরবতা ভেঙে ঈশান বলে ওঠে, তোদের কাছে কি মনে হয় কে করতে পারে এই কাজ? দায়ান ফিরে তাকায়। আহরারের মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে। ফট করে রাদীপ বলে ওঠে, সন্দেহের কোনো অবকাশই নেই। আমি নিশ্চিত এটা ওই শাহাদাতের কাজ। দায়ান অবিশ্বাসের সুরে বলে, কিন্তু আহরার তো ছদ্মবেশী ছিল, ওকে তো চিনতে পারার কথা নয়। ঈশান জবাব দেয়, হয়তো সে অরুণিকাদের উপর নজর রাখত আর আহরারের ঘুরঘুর করা দেখে বুঝে গিয়েছিল কোনো না কোনোভাবে নিশ্চয়ই ধরে ফেলেছে। দায়ান ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, ভাবতে পারছিস কি মারাত্মক এক বিপদে ফেসে গেছিল? যদি ওর কিছু হয়ে যেত, আন্টিকে কি জবাব দিতাম আমরা?
আর দাদিজান উনি কি আমাদের ছেড়ে দিতেন? আয়াজ চিন্তিত স্বরে বলে। ভাইয়ার তো জ্ঞানও ফিরছে না এখনো। আয়াজের কথা শেষ হতে না হতেই আহরারের জ্ঞান ফিরে আসে। সে অবচেতন অবস্থায় চোখ বুজে রেখেই বিড়বিড় করতে থাকে। ওরু ওরু যেও না, ওরু আমাকে ছেড়ে যেও না, আমাকে আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি পারবো না তোমায় ছেড়ে থাকতে। ফিরে এসো, ফিরে এসো। কাছাকাছি বসে থাকায় আয়াজ স্পষ্ট সব কথা শুনতে পায়। দায়ান, ঈশান, রাদীপ সকলেই আহরারের কাছাকাছি এসে তাকে ডাকাডাকি করতে থাকে। এমন সময় কিছু একটা ভেবে আয়াজ বেরিয়ে পড়ে সেখান থেকে। পরন্ত বিকেলে সময়টা কেমন বিষাদময়। ভারী মন নিয়ে বিস্তৃত আকাশপানে চেয়ে আছে অরণিকা। যে মানুষটাকে এড়িয়ে চলার নিমিত্তে মনটাকে কঠোর করে রেখেছিল, এতদিন সেই মানুষটাকে ফিরিয়ে দেওয়ায় আজ এত কষ্ট হচ্ছে কেন জানা নেই তার। সে যে মুখ ফিরিয়ে চলে এলো, এরপর থেকে মানুষটাকে আর একবারও দেখলো না। তবে কি সে ফিরে গেল নিজ ঠিকানায়? অবশ্যই ফিরবে, নাই বা কেন? আর কিসের আশাই বা থাকবে? তবে অরুর ভেতরটা এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? মনটা অশান্ত হয়ে আছে, অস্থিরতায় বারবার এদিক সেদিক পায়চারি করে বেড়াচ্ছে। এতটুকু স্থিরতা আনতে পারছে না সে। কি হলো তার? কেন হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। আর ভাবতে পারছে না সে। চোখ বুজে তপ্ত শ্বাস ফেলে নিজ ঘরের দিকে পা বাড়াতেই আচমকা আদ্রিকার উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। বুবু, বুবু। থমকে দাঁড়ায় অরু। পিছু ফিরে ফোনকে দেখে কৌতূহলী স্বরে জিজ্ঞেস করে, কিরে কি হয়েছে আর এভাবে হাঁপাচ্ছিস কেন? আহরার ভাই। আহরারের নাম শুনে হঠাৎই মনটা যেন খুশি হয়ে গেল অরুর। তবে কি উনি এখনো জাননি? কিন্তু পরক্ষণে এই খুশি মিলিয়ে গেল আদ্রিকার পরবর্তী কথা শুনে। বুবু, আহরার ভাইকে কারা যেন খুব মেরেছে। ধক করে উঠে অরুণিকার বুক। এই কি শুনছে সে? ছুটে এসে আদ্রিকার দুই বাহু ধরে অস্থির কণ্ঠে বলে, কারা মেরেছে ওনাকে আদ্রি? কোথায় আছেন উনি এখন? আমার নিয়ে চল, জলদি নিয়ে চল। আদ্রিকার মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে অরুকে নিয়ে চলল আহরারের কাছে। বিকেলবেলা বান্ধবীদের সাথে এদিক সেদিক ঘুরে বেড়াতে গিয়ে হুট করে আয়াজের সাথে দেখা আদ্রিকার। প্রচণ্ড অবাক হয়ে সে বোঝার চেষ্টা করছিল সে কি সত্যি দেখছে কিনা। আয়াজের কণ্ঠস্বরে ঘোর কাটে তার। আদ্রিকা প্লিজ আমার একটা উপকার করো, তোমার বোনকে একটু ভাইয়ের সাথে দেখা করাবে প্লিজ। আদ্রিকা হাঁ করে চেয়ে আছে। কণ্ঠে তার বিস্ময়িত রেখে সে জবাব দেয়, আপনি এখানে কিভাবে, কখন, কেন? কিছু বুঝতে পারছি না। আমি এখানে এসেছি আমার ভাইয়ার জন্য, আর ভাইয়ার জন্য। কেন, কি হয়েছে ভাইয়ার? ভাইয়ার অবস্থা ভালো না। কে বা কারা যেন ভাইয়ার উপর হামলা করেছে। জানি না, ভাইয়া শুধু তোমার বোনেরই নাম নিচ্ছে। যদি ওনাকে একটু দেখা করানো যেত ভাইয়ার সাথে অনেক বেটার হতো। তুমি কি হেল্পটা করবে প্লিজ? আয়াজের করুণ স্বরে করা অনুরোধ শুনে বড্ড মায়া লাগলো আদ্রিকার। সেই বলল, আমি এক্ষুনি বুবুকে নিয়ে আসছি। তারপরই সে ছুটে যায় তার বুবুর কাছে। দায়ান গিয়েছে রাতের খাবারের ব্যবস্থা করতে। রাদীপ আর ঈশান আহরারের কাছে আছে, অপেক্ষা করছে আয়াজের। ছেলেটা হুট করে কোথায় যে গেল। আয়াজ এলে তাকে আহরারের কাছে বসিয়ে ওদের ওষুধ কিনতে যেতে হবে। অপেক্ষাটার মধ্যে হুট করে দরজার কারোর আগমন টের পেয়ে রাদীপ ঈশান ঘুরে তাকায়। অরণিকাকে দেখেই দুজনে অবাক হয় বেশ। অরণিকা এক ধ্যানে তাকিয়ে আছে আহরারের দিকে। ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো সে। বিছানার কাছে আসতে রাদীপ আর ঈশান উঠে দাঁড়ায়। ঘর ছেড়ে বেরিয়ে যায় তারা। অরণিকা আহরারের কাছে এসে বসে। মানুষটার আঘাতে জর্জরিত মুখটা দেখে হরুর ভিতরটা হু হু করে উঠে। এত সুন্দর মুখটার কি করুণ হাল। চোখের কোণে জমা অশ্রু টলমল করতে করতে গড়িয়ে পড়ল। ঝট করে তা মুছে নিল সে। মানুষটার দিকে ভালোভাবে খেয়াল করে দেখে। হাতে পায়ে কালশিটের দাগগুলো চোখে পড়েছে। বুক খামছে ধরে তার। ইস, কতটা যন্ত্রণা সহ্য করেছে মানুষটা। ভেতর ভেঙে গুড়িয়ে যাচ্ছে অরুর। সহ্য করতে পারছে না। হুটে দাঁড়িয়ে পড়ে সে। ঘুরে চলে যাবে ঠিক তখনই কানে ভেসে আসে পরিচিত কণ্ঠস্বর। এভাবে চুপচাপ দেখে চলে যাবে? কিছু বলবে না? ফিরে তাকায় অরু। আহরার চোখ মেলে তাকিয়ে আছে তার দিকেই। তার দৃষ্টি কেমন বেদনার ছাপ স্পষ্ট। উঠে বসার চেষ্টা করে সে।
অরু ছুটে এসে আহরারকে 2 হাতে ধরে উদ্বিগ্ন স্বরে বলতে থাকে। উঠছেন কেন আপনি? শরীরটা অনেক দুর্বল আপনার। আহরার জবাব দেয় না, ঠিকভাবে বসে নেয়। অরুও সাহায্য করে তাকে বসতে। সুগভীর চাহনি অরুর মুখ বিহবরে লুটিয়ে দিতেই সেই চাহনি লক্ষ্য করে বিব্রত হয়ে পড়ে অরু। সোজা হয়ে দাঁড়ায়, একই চাহনি বজায় রেখে আহরার জবাব দেয়। আমার মেডিসিন এসে গেছে, আর কোনো অসুস্থতা নেই আমার। চোখ তুলে তাকায় অরুণিকা। আহরারের মুখটা বড্ড মায়াবী লাগছে, আর তার বলা কথাগুলো আজ এত মধুর লাগছে কেন? দৃষ্টি সরিয়ে নেয় অরু। আহরারের কাল শীটের দাগগুলোর দিকে তাকিয়ে বলে, আমার কাছে কিছু গাছ ঔষধি আছে, লাগালে খুব জলদি সেরে যাবে। আজকে রাতটুকু একটু কষ্ট করে পার করে দিন, কাল সকালেই নিয়ে আসবো আমি। এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা করে না অরু। আহরারকে আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল সে। হরুর যাওয়ার পানে তাকিয়ে আহরারের ঠোঁটের কোণে ফুটে উঠে হাসি। এ যেন বিশ্ব জয়ের হাসি। পেছনে গা এলিয়ে চোখ বুজে আপন মনে বলতে থাকে, মার খেয়ে যদি তোমার এত কেয়ার পাওয়া যায়, তবে এমন মার আমি 1000বার খেতে রাজি। সকালবেলা আহরারের ঘরে বসে দায়ান, ঈশান, রাদীপ, আয়াত সকলেই আলোচনা করছিল আহরারের এমন অবস্থা কিভাবে হলো। আহরার সবটা খুলে বলে, কাজটা শাহাদাত করেছে সেটা আমি বুঝতে পেরেছি, তবে হয়তো তার আক্রমণ আরো হিংস্রতা পেত যদি না কেউ এসে বাধা দিত। দায়ান প্রশ্ন করে, বাধা দিত মানে? কেউ কি এসেছিল তোকে বাসাতে? জ্ঞান হারানোর আগে আমি হালকা হালকা বুঝতে পারছিলাম। শাহাদাত যখন আবার আমাকে মারতে উদ্যত হয়, ঠিক তখনই 2জন লোক এলো। সম্ভবত তাদের হাতে রিভলভার ছিল। ওরা এসে হুমকি দিতে শাহাদাত আর তার লোকেরা পালিয়ে গেল। আর তারপর আমার আর কিচ্ছু মনে নাই। আহরারের কথা শুনে সকলে অবাক হয়ে ভাবতে থাকে, কারা এসে বাঁচালো, তাও আর বন্দুকধারী? সাধারণ কোনো গ্রামের মানুষ তো মনে হচ্ছে না। ভাবনার ছেদ ঘটে সকলের এক মেয়েলি কণ্ঠ শুনে। আসবো? অরুণিকাকে দেখে সকলে হুড়মুড় করে উঠে দাঁড়ায়। আহরারের দিকে তাকাতেই দেখতে পায় কেমন বেকুপের মতো হা করে তাকিয়ে আছে সে অরুণিকার দিকে। দায়ান গলা খাকারি দিতে আহরারের ঘোর কাটে। থতমত খেয়ে যায় সে। তা দেখে সকলে মুখ টিপে হাসছে। দায়ান বলে উঠে, চল তো আমরা সবাই বাইরে যাই। রাদীপ, ঈশান, আয়াত সকলেই একযোগে জবাব দেয়। হ্যাঁ হ্যাঁ চল। অরুণিকা বেশ লজ্জায় পড়ে গেল ওদের কথা শুনে। তারা বেরিয়ে যেতে সেই আহরারের কাছে এসে দাঁড়ায়। ওষুধের বাটিটা এগিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, নিন ওষুধটা লাগিয়ে নিন। আহরার চোখে মুখে মন খারাপ ফুটিয়ে তোলার অভিনয় করে বলে ওঠে, একজন অসুস্থ মানুষকে নিজে নিজেই তার সেবা করতে বলছো? আহারে, কোনো মায়া দয়া নেই কারো? অরুণিকা আহরারের মুখের দিকে তাকায়। তার অভিনয়টুকু অরুর বুঝতে অসুবিধা হয় না একটুও। মৃদু হেসে সে বসে পড়ল। বাটি থেকে কিছুটা ওষুধ তুলে নিয়ে ইশারায় আহরারের হাতটা এগিয়ে দিতে বলল। আহরার হাত এগিয়ে দিতেই অরু পরম যত্নে আঘাতের জায়গাগুলোতে ওষুধ লাগিয়ে দেয়। নীরবে সম্পূর্ণ কাজটুকু শেষ করে বিদায় নিতে চায়। আহরার দ্রুত বলে ওঠে, এত তাড়াতাড়ি চলে যাবে? আর একটু থাকো না? অরুণিকা হালকা হেসে জবাব দেয়, আবার আসবো। এই বলে চলে যায় অরু। এদিকে অরুণিকার প্রস্থান নিশ্চিত করে লুকিয়ে তাদের উপর নজর রাখা ব্যক্তিটি ফোন লাগায় তার বসকে। রিসিভ হতেই সরাসরি ভেসে আসে। তারপর খবর কি? মেয়েটা যাতায়াত শুরু করেছে সম্ভবত। সেবা করেছো নাকি নিজের প্রেমিক পুরুষের? এই কথা শুনে মানুষটি খ্যাক খ্যাক করে হাসতে থাকে। ধমকে উঠে আগন্তুক। এমন বিচ্ছিরিভাবে হাসবে না আসিফ, কানে লাগে। বসের ধমক খেয়ে চুপসে যায় আসিফ নামক লোকটা। কিছু বলার পূর্বেই অপর দিক থেকে আদেশ আসে, প্রতি মুহূর্তের আপডেট যেন অ্যাকচুয়ালি পাই। ওকে ওকে বস। লাইন কেটে যায়। ফোনে কথা বলা সমাপ্ত করে জানালার সামনে এসে দাঁড়ায় আগন্তুকটি। বাহিরে দৃষ্টিপাত করে গভীরভাবে কোনো কিছু চিন্তা করতে থাকে সে। পর মুহূর্তে শব্দ করে তাচ্ছিল্যের হাসি হাসলো। আপন মনে বলতে লাগলো, তুই আমার শত্রু, তাই তোকে আঘাত করার অধিকারও কেবল আমার। তোকে বাঁচিয়েছি তার মানে এই নয় যে তোকে ভালোবাসি। আমি তোকে সবচেয়ে বেশি ঘৃণা করি আহরার, সবচেয়ে বেশি। অরুণিকা যেন আদর্শ প্রেমিকার মতে আহরারের খেয়াল রাখতে শুরু করেছে। প্রতিদিন এসে আহরারের ক্ষতস্থানে ওষুধ লাগানো, তার সুস্থ হওয়ার জন্য ভালো মন্দ রান্না করে নিয়ে এসে খাওয়ানো,
সঠিক সময়ে ওষুধ দেওয়া, এমনকি ড্রেসিংটা পর্যন্ত সে নিজের হাতে করেছে। কেন করেছে সে তা জানে না, শুধু জানে এসব করে সে এক ধরনের মানসিক তৃপ্তি লাভ করছে। অরুর সেবা পেয়ে আহরার এখন মোটামুটি সুস্থ। আহরারের ক্ষতস্থানগুলো মন দিয়ে দেখে অরু। অভিজ্ঞ ন্যায় বলে উঠে, সেরে গেছে প্রায়, আশা করি আর কোনো সমস্যা হবে না। আমি আসি তাহলে। অরু উঠে চলে যায়। দরজার কাছে যেতেই আহরারের ডাক শুনে দাঁড়িয়ে পড়ে সে। ওরু, ঘুরে দাঁড়িয়ে আহরারের দিকে তাকায় অরু। ভ্রু নাচিয়ে জানতে চায়। কি? আহরার এগিয়ে আসে। অরুণিকা আর তার মধ্যে কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়েছে সে। মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখে অরুকে। অরু বিব্রত বোধ করে, এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক চাইতেই থাকে। তখনই আহরারের ঘোর লাগা কণ্ঠস্বর শুনে থমকে যায় সে। আমার সাথে যাবে ওরু, সারা জীবনের জন্য? থমকে গেলেও নিজেকে শান্ত রাখে অরু। সরাসরি আহরারের দিকে তাকায় না সে, দৃষ্টি অন্যদিকে রেখেই নম্র স্বরে জবাব দেয়। আপনি এখনো ওই ভাবনাতেই আটকে আছেন? তবে তুমি কি ভেবেছ 2 দিনের মোহ যে তুমি ফিরিয়ে দিলে আমি সব ভুলে যাব, আর সব ভুলে চলে গেলাম? এবার চোখ তুলে তাকায় অরু। খানিকটা শক্ত কণ্ঠেই বলে ওঠে, দেখুন, মন দিয়ে আমার কথাগুলো শুনুন আর বোঝার চেষ্টা করুন। আহরার উদ্গ্রীব হয়ে অরুর কথা শোনার উদ্দেশ্যে চেয়ে থাকে। কিছুটা থেমে শ্বাস নেয় অরু, অতঃপর শান্ত কণ্ঠে বলে ওঠে, সকলের ভাষ্য মতে আমি একজন কুৎসিত মেয়ে, আর অন্যদিকে আপনি অত্যন্ত আকর্ষণীয় রূপের অধিকারী। তাছাড়া আপনার পারিবারিক অবস্থান আর আমাদের পারিবারিক অবস্থানের মধ্যেও আছে বিস্তর ফারাক। আপনার পরিবারের সদস্যরা আমায় সহজে গ্রহণ করতে পারবে না, এতে করে প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে। আর তারপরে এইভাবে চলতে চলতে একটা সময় আপনার মনে হবে আপনি ভুল করেছেন, আবেগটা কেটে যাবে, তখন সব কিছু তিক্ত মনে হবে। সুন্দর সাজানো গোছানো জীবনটা এলোমেলো হয়ে যাবে, কোনো কিছুই আর ঠিক থাকতে পারবে না, ঠিক করতেও পারবেন না। তাই আমার পরামর্শ হচ্ছে ভুলে যান এইসব, বাড়ি ফিরে যান, পরিবারের পছন্দে বিয়ে করে সুখী হন আপনি। দম নেই অরুণিকা। উত্তরের আশায় আহরারের মুখের দিকে তাকায়, কিন্তু আহরার চুপ। একটু পর হাসতে শুরু করে সে। ধীরে ধীরে হাসতে হাসতে একটা সময় তা প্রকট আকার ধারণ করে। হাসতে হাসতে বিছানায় বসে পড়ে আহরার। অরুণিকা ভ্যাবাচাকা খেয়ে যায়, ভাবতে থাকে, লোকটা শোকে পাগল হয়ে গেল না তো? কোনো রকমে নিজের হাসি নিয়ন্ত্রণ করে নেয় আহরার। তারপর পুনরায় উঠে দাঁড়িয়ে অরুণিকার মুখোমুখি হয়। মুহূর্তেই মুখমণ্ডল কঠিন করে ফেলে সে। অরুণিকার দিকে খানিকটা ঝুঁকে এসে কণ্ঠে গাম্ভীর্যতা টেনে বলে, এই যে বাড়ি ঘর কাজকর্ম সব কিছু ফেলে এখানে এসে পড়ে থাকলাম দিনের পর দিন, সারাটা ক্ষণ পিছু পিছু ঘুরলাম তোমাকে ইমপ্রেস করার জন্য, তোমার ভাবনা জুড়ে নিজের অস্তিত্ব তৈরি করতে কত কিচ্ছু করে বেড়ালাম, মার পর্যন্ত গেলাম। এই সব কিছুকে কত সহজেই তুমি সংজ্ঞায়িত করে দিলে একটা ছোট্ট আবেগ নাম দিয়ে। বিপ্রুপাক্ত হাসে আহরার, কিছুটা পিছিয়ে যায়। এবার করুণ স্বরে বলে ওঠে, আর কি কি করলে আমি তোমার মন পাবো ওরু, বলতে পারো? আহরারের কথা শুনে ওর ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে যেন। সে তো সেদিনকার সেই লোকটার বলা কথাগুলো ভেবেই ভয় পাচ্ছে। তার জন্য এই মানুষটা কোনো সমস্যায় পড়ুক, সে সেটা চায় না। কিভাবে বোঝাবে সে? আহরার ঝট করে এগিয়ে এসে অরুর 2 বাহু ধরে কাছে টেনে আনে। দুজনের মধ্যকার দূরত্ব সম্পূর্ণভাবে ঘুচিয়ে দেয়। চোখে চোখ রেখে কোমল স্বরে বলে, কি হলো ওরু, জবাব দিচ্ছ না কেন? আহরারের চোখে মুখে ফুটে ওঠা আকুতি অরুকে দুর্বল করে দিচ্ছে। মিয়মান স্বরে জবাব দেয় সে, ভয়, বড্ড ভয় হচ্ছে। কিসের ভয়? হ্যাঁ, আমি আছি তো। যত শক্তিশালী বাণী আসুক না কেন, এই আহরার তার অরুণিকার সামনে বক্ষ মেলে ঢাল হয়ে থাকবে সর্বদা। যদি ঢাল সরে যায়? কখনো না। শ্বাস প্রশ্বাসের ওঠানামা থাকবে যতদিনই ঢাল, ততদিন আগলে রাখবে তোমায়। ভয় পেও না ওরু, বিশ্বাস রাখো। নিষ্পলক দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে আছে দুজন। আহরারের কথা শুনে তাকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে ওরুর। সত্যিই বোধ হয় সে রাজপুত্র পেয়ে গিয়েছে, যেমনটা আদ্রিকা বলতো। এই মানুষটাকে কি ফিরিয়ে দেওয়া উচিত? দরজার ঠক ঠক আওয়াজ শুনে ঘোর কাটে দুজনের, ছিটকে সরে যায় দুজন। অস্বস্তি এসে ভর করে অরুণিকার মধ্যে। বাহির থেকে ভেসে আসে আদ্রিকার কণ্ঠস্বর, বুবু, সন্ধ্যা নেমে এলো প্রায়, বাড়িতে ফিরতে হবে এবার। লজ্জা মিশ্রিত চাহনি মেলে একবার আহরারকে দেখে নেয় অরু। পরক্ষণে দৃষ্টি ফিরিয়ে আর কিছু না বলে ছুটে চলে যায়।
আর সেই যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আহরার। অনেকটা বেলা পর্যন্ত ঘুমাচ্ছে আহরার। তার সাথে আছে রাদীপ, সেও যেন আজ ঘুম কাতুরে হয়ে গিয়েছে। ধুম ধুম করে দরজার আওয়াজ হতেই লাফিয়ে উঠে রাদীপ। ঘুমে ব্যাঘাত ঘটায় বিরক্ত হয়ে পাশ ফিরে শুতে শুতে আহরারকে বলে ওঠে, কে রে এমন গর্ধবের মতো দরজা ধাক্কাচ্ছে? এই দেখ তো রাদিফ। এদিকে ক্রমশ দরজা ধাক্কানোর আওয়াজ বৃদ্ধি পাচ্ছে। ঈশানের কণ্ঠস্বর শোনা গেল, দরজা খোল আহরার, রাদীপ দরজা খোল। ঈশানের ব্যতিব্যস্ত কণ্ঠস্বর শুনে আহরার রাদীপ দুজনেই হুড়মুড়ি উঠে পড়ে। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। ব্যাপারটা কি? ঈশান এভাবে ডাকছে কেন? কোনো বিপদ হয়নি তো? আহরারই আগে ছুটে এসে দরজা খুলে দেখতে পায় ঈশান হাঁপাচ্ছে। আহরার কোনো প্রশ্ন করার আগেই ঈশান উত্তেজিত স্বরে বলতে থাকে, আরে শিগগির চল, মহা সর্বনাশ হয়ে গেছে। রাদীপ এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে রে, তুই এত ভয় পেয়ে আছিস কেন? ততক্ষণে আহরার ভেতরে এসে নিজের শার্টটা নিয়ে গায়ে জড়িয়ে নিল। বোতাম লাগাতে লাগাতেই শুনতে পেল ঈশান বলছে, অরুণিকাদের বাড়িতে বিচার বসেছে, অনেক বড় ঝামেলা লেগেছে, জলদি চলো। অরণিকার নাম শুনে থেমে গিয়েছে আহরারের হাত। বোতাম লাগানো অসম্পূর্ণ রেখেই সে ছুটে বেরিয়ে গেল। এমনকি ঈশানের বলা কথাগুলো সবটা শোনা হলো না তার। গ্রামের চেয়ারম্যান আকবর চৌধুরী থম মেরে বসে আছেন চেয়ারে। পাশেই বসে আছেন আরও দুজন, দায়ানের দাদা মকবুল মিয়া, আরও একজন প্রবীণ ব্যক্তি নিয়ামত আলী। তাছাড়া সাদাতের বাবা শাহিন নিয়াজিও উপস্থিত আছেন। মূলত গ্রামের যে কোনো সালিশি কাজে তারা সকলেই উপস্থিত থাকেন। মাঝে মাঝে এসব বিচার কাজে জসিমউদ্দিনও থাকেন। অথচ আজ তার বাড়িতেই সালিশ। অপমানে মুখ থমথমে হয়ে আছে তার। বাবার সাথে জাহিদও আছেন। আজ তিনি দোকানে যাননি। গতকাল রাতে চেয়ারম্যানের কর্মচারী এসে খবর দিয়ে গেল চেয়ারম্যান সাহেব বসবেন, তাই আজ বাড়িতে সকলে উপস্থিত। বাড়ির উঠানে চেয়ার পেতে রাখা আছে, কিছু দখল আর কিছু ফাঁকা। আরজু বেগম আর সেলিনা ভিতরে বারান্দায় বসে আছেন। তাদের সঙ্গে গ্রামে আরও কিছু মহিলাও রয়েছেন। বারান্দা থেকে উঠানটা দেখা যায়, তাই কি চলছে বা কি কথা হচ্ছে সবটাই তারা জানবে। এদিকে অরণিকা বারান্দার সাথে লাগানো ঘরটির দরজায় দাঁড়িয়ে আছে খানিকটা আড়াল হয়ে, সঙ্গে আদ্রিকাও। এই মুহূর্তে লজ্জায় অপমানে যতটা না তার কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি ভয় কাজ করছে। যেটার ভয় পেয়েছে এতদিন, তাই হয়ে গেল না তো? তার চরিত্রে কলঙ্কের দাগ না লেগে যায়, তবে যে এই সমাজে তার বেঁচে থাকায় দায় হয়ে যাবে। ভুল না করেও কি তাকে শাস্তি পেতে হবে? কথা ছিল খুব একটা মানুষজনের উপস্থিতি থাকবে না, কিন্তু গ্রামের কৌতূহলী মানুষজনদের দমানো সম্ভব হলো না। ইতিমধ্যে অনেকে উকিঝুঁকি মারতে শুরু করেছে। খুব শীঘ্রই ভিড় বেড়ে যাবে। এরই মধ্যে শাহাদাত উপস্থিত তার সঙ্গীদের নিয়ে। আয়েশি ভঙ্গিতে জায়গা মতো বসে এবার বিচার কাজও উপভোগ করবে তারা। তাদের মধ্যে একজন শাহাদাতকে উদ্দেশ্য করে বলে, যাক, ওদেরকে এইভাবে ফাঁসিয়ে ঠিকই করছো ভাই, এটাই ছিল সব থেকে মুখ্য চাল। শাহাদাত হেসে ওঠে, তারপর কিছুটা বিরক্তির সুরে জবাব দেয়, তোদের কি মনে হয় এই কাজ আমি করেছি? তুমি ছাড়া আর কে করবে শাহাদাত ভাই? ধুর, আমি জানি না এই শহরে আহারের বাচ্চা এখনো গ্রামে আছে। আমি ভেবেছিলাম মারকে ভেগেছে বোধ হয়। তাহলে কে ছাড়লো এই কথা? শাহাদাত চিন্তিত ভঙ্গিতে জবাব দেয়, জানি না কে করেছে, তবে যে করেছে সে আমার অনেক উপকার করেছে। হাই, এসব ভাবনা ছেড়ে এখন মজা নেই। গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন নিয়ামত আলী। তাহলে কথাবার্তা শুরু করা যাক। মকবুল মিয়া সম্মতি জানিয়ে বলেন, চেয়ারম্যান সাহেব আপনি বলেন। আকবর চৌধুরী গ্রামের চেয়ারম্যান হিসাবে যথেষ্ট সৎ ও নিষ্ঠাবান একজন মানুষ। ন্যায়পরায়ণ সুবিচারক হিসাবে এই গ্রাম সহ আশেপাশে বহু বহু গ্রামে তার সুখ্যাতি ছড়িয়ে আছে। তিনি অরণিকাকে ভালোভাবেই চেনেন এবং যথেষ্ট ভালো মেয়ে বলেই জানেন। সেই মেয়েকে নিয়ে তার কাছে অভিযোগ এসেছে। গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি তার কাছে এসেছিলেন এবং জানিয়েছেন ইদানিং অরণিকাকে মকবুল মিয়াদের পুরাতন আড়ত ঘরে যাওয়া আসা করতে দেখা গিয়েছে। খোঁজ নিয়ে জানা যায় বেশ কিছুদিন ধরে সেখানে এক শহরে ছেলের বাস। সেই ছেলে আর কেউ নয়, মকবুল মিয়ার নাতির বন্ধু। এমন এক জোয়ান ছেলের ঘরে কুমারী মেয়ের এইরূপ যাতায়াত দৃষ্টিকটু তো বটেই। এর একটা বিহিত করা প্রয়োজন।
তাদের কথা শুনে আকবর চৌধুরী বেশ ভাবনা চিন্তা করে অরুণিকাদের বাড়িতে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন। তিনি মোটেও এখানে বিচার করতে আসেননি, অথচ গ্রামের মানুষদের মুখে মুখে রটেছে এখানে আজ বিচার চলবে। ধীরভাবে শ্বাস ফেলে আকবর চৌধুরী গলা পরিষ্কার করে নেন। জসিমউদ্দিনের উদ্দেশ্যে গুরুগম্ভীর স্বরে বলে ওঠেন,